হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ইলেকট্রিক ফিল্ড অধ্যায়ের পঞ্চম ক্লাস করব। যেটা প্রথমে পড়াবো আমি বোর্ডে হেডিং দিয়েছি, দেখো। সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল বল এবং টর্কের রাশিমালা এবং ওখান থেকে ডাইপোল মুভমেন্টের ডেফিনেশন। কেমন? তো সুষম তড়িৎ ক্ষেত্র কাকে বলে আগে বলা হয়েছে, আবার বলছি যে তড়িৎ ক্ষেত্রের সমস্ত বিন্দুতে প্রাবল্যের মান সমান তাকেই বলে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, সুষম তড়িৎ ক্ষেত্র। তো এখন সুষম তড়িৎ ক্ষেত্রের ডাইপোল রাখা আছে, তো ছবি আঁকি আমরা। সাপোজ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ধরো এটা। তো ডাইপোল আছে ধরো, সাপোজ ডাইপোল, এটা ধরো মাইনাস কিউ চার্জ আর এটা ধরো প্লাস কিউ চার্জ। কেমন? মাইনাস কিউ প্লাস কিউ। তাহলে ইলেকট্রিক ফিল্ড, তাহলে প্লাস কিউ আধানের উপর ইলেকট্রিক ফিল্ডে যদি প্লাস কিউ আধান রাখি তাহলে ওর উপর ফোর্স কত হয়? আগে বলা হয়েছে এফ সমান কত? কিউই। তাহলে এফ সমান কিউই, এই ডিরেকশন হবে তড়িৎ ক্ষেত্রের দিকে। ওকে, আর মাইনাস কিউর উপর ফোর্স হবে মাইনাস কিউই তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে। তাহলে এর উপর মোট বলটা কত হয়ে যাবে? দেখো, কিউই প্লাস মাইনাস কিউ 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা লিখি যে ধরা যাক তড়িৎ দ্বিমেরুটি ই প্রাবল্যের সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে, ধরা যাক তড়িৎ দ্বিমেরুটি ই প্রাবল্যের সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে আনত আছে। ওকে, তাহলে এখন দেয়ারফর দ্বিমেরুর প্লাস কিউ আধানের উপর ক্রিয়াশীল বল কত হবে না? প্লাস কিউই। কেমন? আর মাইনাস কিউ আধানের উপর ক্রিয়াশীল বল হবে মাইনাস কিউই। ওকে, দেয়ারফর দ্বিমেরুর উপর ক্রিয়াশীল মোট বল হবে ফোর্স কত হবে না? প্লাস কিউই মাইনাস কিউই ইকুয়াল টু 0। এবার দ্বিমেরুর উপর মোট বল শূন্য কেন না? কারণ দেখো, এই চার্জ দুটি সমান এবং বিপরীতমুখী বল অনুভব করে, তাই না? কারণ আধান দুটি সমান ও বিপরীতমুখী বল অনুভব করে, তাই মোট বল শূন্য হচ্ছে। কিন্তু এই অবস্থায় দ্বিমেরুর উপর টর্ক প্রযুক্ত হয়, টর্ক ক্রিয়া করে। এই অবস্থায় দ্বিমেরুর উপর কি হয়? টর্ক ক্রিয়া করে। কারণ আমরা আগে বলেছিলাম যে দুটি সমান্তরাল এবং বিপরীতমুখী বল কি করে না? টর্কের সৃষ্টি করে, দ্বন্দ্ব সৃষ্টি করে। দ্বন্দ্বের ভ্রামককে টর্ক বলে। তো টর্ক ক্রিয়া করে। এই টর্কের মান কত হবে? এই টর্কের মান হবে টাউ সমান যে টাউ, এটা গ্রিক লেটার টাউ, ঠিক আছে, ছোটো হাতের টাউ গ্রিক লেটার, বল ইন্টু ওদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, লম্ব দূরত্ব। তাহলে বল হচ্ছে কিউই আর লম্ব দূরত্ব কত দেখো, লক্ষ্য করো। এখানে ধরো ডাইপোলটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল করে আছে, এখানে কার্যকর দৈর্ঘ্য 2L, আর এই দুটো ফোর্স, এই যে কিউই আর মাইনাস কিউই, এদের মধ্যে লম্ব দূরত্ব আমি দেখাচ্ছি, দেখো লম্ব দূরত্ব। তাহলে এইটা যদি থিটা হয়, এটা থিটা, তাহলে এটা 2L cos থিটা, তাহলে এইটা হচ্ছে 2L sin থিটা। তাহলে কিউই আর মাইনাস কিউর মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে 2L sin থিটা। ওকে, তাহলে 2L sin থিটা, তাহলে কত হবে? এটা হয়ে যাচ্ছে দেখো 2L³ ই সাইন থিটা, তার টাউ ইকুয়াল টু হয়ে যাচ্ছে পি ই
sin theta. This is the required expression of torque. Okay, number 1. Since P সমান 2Lq, এটা হচ্ছে ডাইপোল মুমেন্ট, দ্বিমেরুর ভ্রামক, কেমন? আর 2L হচ্ছে দ্বিমেরুর কার্যকর দৈর্ঘ্য। ঠিক আছে, টর্কের রাশিমালা আর বলের মান পেয়ে গেলাম। ডাইপোল মোমেন্টের সংজ্ঞা পেয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, E = 1, থিটা = 90 ডিগ্রি হলে টাউ = P। অর্থাৎ বলতে পারি, অর্থাৎ E1 মানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ইউনিট, অর্থাৎ একক প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুকে তড়িৎ দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে স্থাপন করতে যে পরিমাণ টর্ক প্রয়োগ করা হয়, যে পরিমাণ টর্ক প্রয়োগ করতে হয় তাকে কি বলে? দ্বিমেরু ভ্রামক বলে। ওকে, আর যে হেডিং ছিল সেটা আমি বলে দিয়েছি, জাস্ট একটু আমরা এখানে বলে দিই স্পেশাল কেসেস। ধরো নাম্বার 1, থিটা = 0 ডিগ্রি হলে, থিটা = 0 ডিগ্রি হলে টাউ মিনিমাম 0, অর্থাৎ ডাইপোলের অ্যাক্সিস যদি ইলেকট্রিক ফিল্ড বরাবর থাকে তাহলে ওই ডাইপোলের উপর কোনো টর্ক প্রযুক্ত হবে না, এবং এটা সর্বনিম্ন টর্ক 0। থিটা = 90 ডিগ্রি যদি হয়, টাউ ম্যাক্সিমাম হচ্ছে PE, অর্থাৎ ডাইপোলের ইলেকট্রিক ফিল্ডের দিকের সঙ্গে ডাইপোলটা যদি লম্বভাবে থাকে তাহলে লম্বভাবে রাখতে গেলে ম্যাক্সিমাম টর্ক প্রয়োগ করতে হবে। ওকে, তাহলে সেটা হচ্ছে P। আর ভেক্টর ফর্মে যদি আমরা বলি, ভেক্টর ফর্ম টাউ ভেক্টর সমান P × E, ভেক্টর ফর্ম। ঠিক আছে, টাউ ভেক্টর সমান P × E। যদি একটা ছবিতে দেখাই আমরা, সাপোজ দেখো ইলেকট্রিক ফিল্ড আছে ইন দিস ডিরেকশানে, দেখো ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশানে, আর ডাইপোল মোমেন্ট এই ডিরেকশানে, মানে ডিরেকশানটা এই ডিরেকশান, সাপোজ P ভেক্টর, অ্যাঙ্গেল বিটুইন P অ্যান্ড T হচ্ছে থিটা, তাহলে P × E হয় P আর E যে তলে থাকে তার সঙ্গে লম্ব হবে। ওকে, তাহলে এটা হচ্ছে P × E। ওকে, তাহলে টাউ ভেক্টর = P × E। ঠিক আছে, এটা যে ভেক্টর রূপ ছিল, এটা এখানে যদি আমরা মূল বিন্দু বলি, এটা ও বিন্দু। ঠিক আছে, ভেক্টর ফর্ম। ওকে, নেক্সট, সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর দোলনকাল। তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর কি হয়? দোলনকাল। সাপোজ দিস ইজ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, এটা E, আর ডাইপোলটা আছে ধরো ডাইপোল +Q - Q, আর এই অ্যাঙ্গেলটা ধরো থিটা। ওকে, এখন ধরো যে কোনো মুহূর্তে ডাইপোলের অ্যাক্সিস হচ্ছে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে থিটা কোণ করে আছে, তাহলে তাকে সাম্যাবস্থা আনতে গেলে টর্ক প্রয়োগ করতে হবে। সেই টর্কটা হয় টাউ সমান PE sin থিটা। ওকে, তাহলে কী বললাম? তড়িৎ দ্বিমেরুর অক্ষ, তড়িৎ দ্বিমেরুর অক্ষ তড়িৎ ক্ষেত্রের সঙ্গে ই প্রাবল্যের তড়িৎ ক্ষেত্র, তড়িৎ দ্বিমেরুর অক্ষ তড়িৎ ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে আনত থাকলে
আনত থাকলে, তাহলে উহার উপর মানে ওই দ্বিমেরুর উপর উহার উপর প্রযুক্ত প্রত্যানয়ক টর্ক, এখানে প্রত্যানয়ক টর্ক হবে টাউ সমান মাইনাস পি সাইন থিটা। মাইনাস হচ্ছে কেন? যেহেতু টর্ক ও কৌণিক সরণ, এখানে টর্ক ও কৌণিক সরণ বিপরীতমুখী। দেখো এখানে কৌণিক সরণটা হচ্ছে ধরো অ্যান্টি ক্লকওয়াইজ আর টর্ক হচ্ছে ক্লকওয়াইজ, ঠিক আছে? সাম্যাবস্থা আনতে গেলে কাজ করতে হবে, টর্ক প্রয়োগ করতে হবে, সেটা বিপরীতমুখী, তাই নেগেটিভ চিহ্ন নেওয়া হয়েছে। ওকে, তাহলে তড়িৎ দ্বিমেরু অক্ষ ই প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রের সঙ্গে ধরে নিই, ই প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রের সঙ্গে, ই সমপ্রাবল্য, ঠিক আছে? ই সমপ্রাবল্য, তার সঙ্গে থিটা কোণ আনত থাকলে উহার উপর প্রযুক্ত প্রত্যানয়ক টর্ক টাউ সমান মাইনাস পি সাইন থিটা। ওকে, তার টর্ক হচ্ছে এখানে টর্ক আর কৌণিক সরণ, মানে টাউ আর কৌণিক সরণ কি থিটা, বিপরীতমুখী, তাই নেগেটিভ চিহ্ন নেওয়া হয়েছে। তাহলে আমরা জানি টাউ সমান কি আই আলফা মাইনাস পি থিটা, সিন্স হিয়ার থিটা ইজ ভেরি স্মল, সিন্স থিটা অতি ক্ষুদ্র, তাই সাইন থিটা নিলে থিটা হয়, এবং থিটা এখানে কত লেস দেন 5 ডিগ্রি। ওকে, আর আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া, কার? ডাইপোলের, দ্বিমেরুর জাড্য ভ্রামক, কেমন? আর আলফা হচ্ছে দ্বিমেরুর কৌণিক ত্বরণ। ওকে, কৌণিক ত্বরণ। और আমরা কি জানি আই কৌণিক ত্বরণ কি হয়? d2 থিটা বাই dt2 প্লাস PE थीटा इक्वल टू 0 और d2 थीटा बाई dt2 प्लस PE बाई I इंटू थीटा इक्वल टू 0, इक्वेशन नम्बर 1। और আমরা কি জানি যে কৌণিক দোলগতির সমীকরণ কত হয় না d2 থিটা বাই dt2 প্লাস ওমেগা স্কয়ার থিটা ইকুয়াল টু 0, ইকুয়েশন নাম্বার 2। তাহলে 1 ও 2 যদি আমরা তুলনা করি তাহলে কি পাবো? দেখো তুলনা করে পাই, তাহলে ওমেগা স্কয়ার সমান PE বাই I, দেয়ারফর ওমেগা সমান √ওভার PE বাই I। তাহলে দেয়ারফর দ্বিমেরুর পর্যায়কাল বা দ্বিমেরুর দোলনকাল, তাহলে পর্যায়কাল কি হয় না টি সমান 2 পাই বাই ওমেগা, কত হবে 2 পাই √ওভার ওমেগা, মানে বাই ওমেগা আছে, তাহলে I বাই PE। দিস ইজ দ্য রিকোয়ার্ড এক্সপ্রেশন। ওকে, দ্বিমেরুর পর্যায়কাল বা দ্বিমেরুর বলতে পারি দোলনের কম্পাঙ্ক, মানে এখানে ঘূর্ণনের কম্পাঙ্ক, দ্বিমেরুর ঘূর্ণনের কম্পাঙ্ক, ঠিক আছে? এখানে ঘূর্ণনটা অ্যাপ্রোপ্রিয়েট, ঘূর্ণনের কম্পাঙ্ক n 1 বাই পর্যায়কাল, কত হবে 1 বাই 2 পাই √ওভার PE বাই I। ওকে, তাহলে আমরা কি পড়েছিলাম? দিস ইজ দ্য রিকোয়ার্ড এক্সপ্রেশন। আমরা একটু বলে দিই যে আমরা বলেছিলাম যে পর্যায়কাল আগে পড়েছি 2 পাই √ওভার কি হয় না কৌণিক সরণ বাই কৌণিক ত্বরণ, 2 পাই √ওভার। অ্যানার ফর্মুলা পর্যায়কালের 2 পাই √ওভার সরণ বাই ত্বরণ, এখানে কৌণিক সরণ বাই কৌণিক ত্বরণ, কৌণিক সরণ থিটা আর কৌণিক ত্বরণ আলফা। এবার তুমি এই লাইনটা লক্ষ্য করো, তোমরা এই লাইনটা, যে এই লাইনটা থেকে দেখো ভালো করে, থিটা বাই আলফা I বাই PE। ওকে, তাহলে 2 পাই √ওভার, দেখো এটা হচ্ছে 2 পাই √ওভার I বাই PE, এইটাই আমরা এখানে বের করেছি। ওকে, নেক্সট দেখো আমি যেটা বলবো আজকে এই অধ্যায়ের মানে নেক্সট মানে টপিকস, সেটা হচ্ছে পরাবৈদ্যুতিক মাধ্যম।
পরাবৈদ্যুতিক মাধ্যম কি না, আমরা বলেছিলাম যে পরাবৈদ্যুতিক মাধ্যম হচ্ছে তড়িতের কুপরিবাহী মাধ্যম। ঠিক আছে, তড়িতের কুপরিবাহী মাধ্যম যেসব মাধ্যমগুলিকে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে তার দুটো বিপরীত তলে বিপরীত জাতীয় আধান সঞ্চিত হয়, তাকেই বলে পরাবৈদ্যুতিক মাধ্যম। ওকে, তাহলে সংজ্ঞাটা লিখি আমরা। তড়িতের কুপরিবাহী যে সমস্ত মাধ্যমগুলিকে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে তার দুটি বিপরীত তলে কি হয় না বিপরীত জাতীয় আধান। বিপরীত জাতীয় আধান মানে একটা তলে ধরো প্লাস আর একটা তলে মাইনাস, মানে সমস্ত প্রোটনগুলি আধান প্লাস আর ইলেকট্রনগুলি আধান মাইনাস। তার দুটি বিপরীত তলে বিপরীত জাতীয় আধান সঞ্চিত হয়, তাদের কি বলে পরাবৈদ্যুতিক মাধ্যম বলে। ওকে, মাধ্যম বলে। এই মাধ্যম কয় প্রকার না, এটা দুই প্রকার হয়। দুই প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে মেরুবর্তী পদার্থ বা মেরুবর্তী মাধ্যম। মেরুবর্তী পদার্থ পোলার সাবস্টেন্স, মানে এখানে ডাইপোল তৈরি হবে। যেসব পদার্থের অণুগুলিতে কি হয় না সমস্ত ধনাত্মক ও ঋণাত্মক আধানের বন্টন কেন্দ্র, যে সমস্ত পদার্থের অণুগুলিতে সমস্ত পজিটিভ ও নেগেটিভ আধানের বন্টন কেন্দ্র পৃথকভাবে থাকে, অর্থাৎ দ্বিমেরু গঠন করে থাকে, ডাইপোল তৈরি করে। ওকে, দ্বিমেরু গঠন করে থাকে, তাদের কি বলে মেরুবর্তী পদার্থ বলে। ঠিক আছে, একটা এক্সাম্পল দিই আমরা। দেয়ার আর সো মেনি এক্সাম্পল মেরুবর্তী পদার্থের। ধরো HCl, CO, H2O, NH3 কি, ধরো এখন আমরা লিখছি একটা এক্সাম্পল ইত্যাদি অণু। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। এখন যে করোনার পরিস্থিতিতে হ্যান্ড স্যানিটাইজার ইথাইল অ্যালকোহল দেওয়া হয়। ঠিক আছে, ইত্যাদির অণু হচ্ছে মেরুবর্তী পদার্থ। ঠিক আছে, আমি দেখাচ্ছি। আমরা আগে বলেছিলাম HCl, H+Cl- ডাইপোল তৈরি হয়। কি এখন যে বলি CO, তাহলে C+O-, তাহলে এখানে দেখো ডাইপোল মুভমেন্টটা কী হয়, মানে মাইনাস থেকে প্লাসের দিকে, তাহলে ডাইপোল মুভমেন্টটা হচ্ছে এই ডিরেকশানে। ঠিক আছে, মাইনাস থেকে প্লাসের দিকে। তো জলের ক্ষেত্রে আমি দেখাচ্ছি, সাপোজ O- আর H+, তাহলে এখানে ডাইপোল মুভমেন্টটা হচ্ছে এদিকে, ধরো P1 ভেক্টর এই ডিরেকশানে, P1 ভেক্টর এই ডিরেকশানে, আর রেজাল্টেন্ট লব্ধি ডাইপোল মুভমেন্ট হচ্ছে P ভেক্টর। তাহলে দেখো এইসব পদার্থের অণুগুলিতে কী হয়, একটা পার্মানেন্ট মানে মেরুবর্তী পদার্থের কি হয় না একটা পার্মানেন্ট ডাইপোল মুভমেন্ট, স্থায়ী দ্বিমেরু ভ্রামক। মেরুবর্তী পদার্থের কি থাকে না স্থায়ী দ্বিমেরু ভ্রামক থাকে, পার্মানেন্ট ডাইপোল মুভমেন্ট থাকে। ওকে, মেরুবর্তী পদার্থের অণুগুলির আর কি, হ্যাঁ, স্থায়ী দ্বিমেরু ভ্রামক থাকে।
এখন অমেরুবর্তী অণু, অমেরুবর্তী অণু, আচ্ছা একটু আমরা মেরুবর্তী পদার্থটাকে আমরা দেখে নিই, ছবিটা আঁকি। যে ধরো মেরুবর্তী পদার্থ, সাপোজ এই যে মেরুবর্তী পদার্থ বলেছি, এর ধরো সাপোজ এই মেরুবর্তী অণু, এখানে ধরো প্রোটনগুলি বন্টন কেন্দ্র এক জায়গায় আছে আর ইলেকট্রনগুলি বন্টন কেন্দ্র আরেক জায়গায়, মানে দুটো বিপরীত তলে দুটি বিপরীত জাতীয় আধান সঞ্চিত হয়েছে। ওকে, এখানে হচ্ছে মেরুবর্তী পদার্থ। এই যে তড়িৎ ক্ষেত্রে রাখলেও এদের কোনো চেঞ্জ হয় না। তড়িৎ ক্ষেত্র প্রয়োগের আগেও যেমন থাকে, পরেও একই থাকে, ফলে এদের একটা পার্মানেন্ট ডাইপোল মুভমেন্ট আছে। তড়িৎ ক্ষেত্রে মেরুবর্তী অণু কেমন। এখন আমরা অমেরুবর্তী পদার্থ কি বলবো না, যেসব পদার্থের অণুগুলিতে সমস্ত ধনাত্মক আধানের বন্টন কেন্দ্র ও ঋণাত্মক আধানের বন্টন কেন্দ্র কি হয় না একই স্থানে থাকে, বন্টন কেন্দ্র একই স্থানে থাকে, কিন্তু পৃথক থাকে না, ঠিক আছে, দ্বিমেরু গঠন করে না। কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে বা তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে কিন্তু এদের তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে কি হয় না আধানগুলি সেপারেশন হয়ে যায়, ঠিক আছে। আধান বন্টন কেন্দ্রগুলির বা আধানগুলির কি হয় আপেক্ষিক সরণ ঘটে। মানে এখানে ধরো ইলেকট্রনগুলো ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে যায়, ঠিক আছে, আপেক্ষিক সরণ ঘটে, অর্থাৎ দ্বিমেরু গঠন করে। তাহলে দেখো দ্বিমেরু গঠন করে, তার তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে দ্বিমেরু গঠন করবে, ঠিক আছে। তাহলে দেখাচ্ছে ছবিতে, ধরো এমনি অমেরুবর্তী অণু, দেখো অমেরুবর্তী অণু প্লাস মাইনাস বন্টন কেন্দ্র এক জায়গায় আছে, এটা হচ্ছে অমেরুবর্তী অণু, ঠিক আছে। এদের কি বলে অমেরুবর্তী অণু বলে, অমেরুবর্তী অণু বলে। তাহলে অমেরুবর্তী অণু যে আমার ছবি দেখি, দেখো অমেরুবর্তী অণু কি হয় না বন্টন কেন্দ্র প্লাস মাইনাস একই স্থানে আছে, অমেরুবর্তী অণু, ঠিক আছে। আর তড়িৎ ক্ষেত্রে অমেরুবর্তী অণু কি হচ্ছে, তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে এদের কি হয় সেপারেশন হয়, মানে বন্টন কেন্দ্রগুলি সরণ হয়, ইলেকট্রিক ফিল্ড আছে, তাহলে এখানে ধরো প্লাস আর মাইনাস, তাহলে এখানে এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রে অমেরুবর্তী অণু, তড়িৎ ক্ষেত্রে। তাহলে দেখো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে তড়িৎ ক্ষেত্র প্রয়োগের আগে, যখন তড়িৎ ক্ষেত্র প্রয়োগের আগে এদের কোনো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট নেই, মানে দ্বিমেরু ভ্রামক শূন্য। তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে এদের ডাইপোল মোমেন্ট আছে আর কি। তাহলে কি বললাম, তড়িৎ ক্ষেত্র, তাহলে অমেরুবর্তী অণুর কোনো তড়িৎ ক্ষেত্র প্রয়োগের আগে, তড়িৎ ক্ষেত্র প্রয়োগের আগে এদের দ্বিমেরু ভ্রামক শূন্য, এদের দ্বিমেরু ভ্রামক কত হয় না থাকে না, শূন্য হয়। তড়িৎ ক্ষেত্র প্রয়োগের আগে এদের দ্বিমেরু ভ্রামক থাকে না, কিন্তু তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে এদের দ্বিমেরু ভ্রামক থাকে। ওকে, তো উদাহরণ দিদি অমেরুবর্তী অণু উদাহরণ, there are so many example অমেরুবর্তী অণুর, যেমন ধরো হাইড্রোজেন,
অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন ইত্যাদি, ঠিক আছে, ইত্যাদি অণু। এগুলো হচ্ছে এক্সাম্পল অফ নন পোলার সাবস্টেন্স। আর এক্সাম্পল দিই, ধরো CO2, ধরো সি প্লাস ও মাইনাস, ঠিক আছে। তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে ডাইপোল মোমেন্টটা, ধরো এটা বন্টন, ধরো এটা এখানে P1 ভেক্টর, মানে ডাইপোল মোমেন্টটা প্লাস থেকে মাইনাসের দিকে, এখানেও প্লাস থেকে মাইনাসের দিকে। দেয়ারফোর মোট ডাইপোল মোমেন্ট P ভেক্টর কত হচ্ছে, ধরো P1 ভেক্টর এই ডিরেকশানে, আর এই ডিরেকশানে কত হয় মাইনাস P1 ভেক্টর, তাহলে জিরো হচ্ছে, তাহলে এ বলেছি তড়িৎ ক্ষেত্র প্রয়োগের আগে এদের দ্বিমেরু ভ্রামক শূন্য হয়। ওকে, এখন আমি এখানে একটু আমরা দেখব যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, মানে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে পরাবিদ্যুৎ পথ রাখবো, দিলে কি ঘটনা ঘটে দেখবো আর কি, ঠিক আছে। তাহলে কী বললাম, সাপোজ একটা ইলেকট্রিক ফিল্ড আমি দেখাচ্ছি, ধরো ইলেকট্রিক ফিল্ড, ধরো এটা হচ্ছে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, মানে বাহ্যিক তড়িৎ ক্ষেত্র বা বহিস্থ তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে। এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ধরো এই দিকে আছে, ধরো প্লাস মাইনাস এই দিকে আছে, তাহলে প্লাস মাইনাস, ওকে, প্লাস মাইনাস। তাহলে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আছে এই ডিরেকশানে। এখন এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা পরাবৈদ্যুতিক, মানে ডাইইলেকট্রিক মেটেরিয়াল, পরাবিদ্যুৎ পথ রাখবো, পরাবৈদ্যুতিক মাধ্যম রাখবো, ঠিক আছে। ধরো একটা পরাবৈদ্যুতিক পথ আছে, সাপোজ কি বললাম, পরাবৈদ্যুতিক পদার্থ, ওকে। রাখলে কী হবে না, পরাবৈদ্যুতিক পদার্থ মানে কুপরিবাহী পদার্থ, প্লাস মাইনাস আধান বন্টন কেন্দ্র একই জায়গায় ছিল, কিন্তু ইলেকট্রিক ফিল্ডে রাখলে, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখলে কী হবে, যে বন্টন কেন্দ্রগুলো স্মরণ হবে। এই বন্টন কেন্দ্র ধরো প্রোটনের হবে মাইনাসের দিকে, আর ইলেকট্রনের বন্টন কেন্দ্র হবে প্লাসের দিকে, তাহলে বন্টন কেন্দ্রগুলো স্মরণ ঘটবে, ঠিক আছে, বন্টন কেন্দ্রগুলোর স্মরণ হবে, মানে ডাইপোল তৈরি হবে, ঠিক আছে, ডাইপোল তৈরি হয়ে গেছে। তাহলে এখানে পরাবিদ্যুতের মধ্যে এখানে প্রাবল্য কী হবে, এই দিকে হবে, মানে ইপিটা হচ্ছে পরাবিদ্যুতের অভ্যন্তরে, ইপি হচ্ছে পরাবিদ্যুতের মধ্যে, মানে অভ্যন্তরে আর কি, অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য, ঠিক আছে, পরাবিদ্যুতের অভ্যন্তরে প্রাবল্য ইপি। আর ইটা হচ্ছে বহিস্থ তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে। তাহলে লব্ধি তড়িৎ ক্ষেত্র কী হবে, লব্ধি তড়িৎ ক্ষেত্র হবে এখানে, লব্ধি তড়িৎ ক্ষেত্র ইটা হচ্ছে লব্ধি তড়িৎ ক্ষেত্র, লব্ধি প্রাবল্য, ঠিক আছে, লব্ধি প্রাবল্য কার মধ্যে না, পরাবিদ্যুতের মধ্যে, এটা হচ্ছে পরাবিদ্যুতের মধ্যে লব্ধি প্রাবল্য, পরাবিদ্যুতের মধ্য অভ্যন্তরে লব্ধি প্রাবল্য, সেটা হচ্ছে তাহলে কি বললাম না, পরাবিদ্যুতের মধ্যে লব্ধি প্রাবল্য হচ্ছে ইটা কত হয় না, E0 মাইনাস ইপি, E0 মাইনাস ইপি, ঠিক আছে। E0 হচ্ছে ম্যাক্সিমাম, মানে E0 হচ্ছে এখানে ইর চেয়ে বেশি, ঠিক আছে। তার লব্ধি প্রাবল্য হচ্ছে এই E0 দিকেই হবে, কারণ E0 বেশি। তাহলে একটু বলি তোমার ব্যাপারটা, যে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে পরাবৈদ্যুতিক পদার্থ রাখলে, অর্থাৎ অমেরুবর্তী পদার্থ রাখলে সেটা কী হচ্ছে, মেরুবর্তী পদার্থে পরিণত হয়, অর্থাৎ পরাবৈদ্যুতের মধ্যে এগুলো ডাইপোলের মতো, মানে কী হচ্ছে, ডাইপোলের মতো এগুলো মানে আচরণ করছে আর কি। এই ঘটনাকে বলে ইলেকট্রিক পোলারাইজেশন, তড়িৎ মেরুবর্তিতা, মানে পরাবিদ্যুতের মধ্যে তড়িৎ দ্বিমেরুর মতো আচরণ করা অণুগুলি যে সজ্জিত হয়ে আছে একে বলে তড়িৎ মেরুবর্তিতা। ওকে, তো আমরা এখন বলবো যে সিন্স E0 গ্রেটার দেন E,
E0 এর চেয়ে বেশি, কত গুণ বেশি সেটা বলবো। E0 ইকুয়াল টু KE, কে গুণ বেশি, আর কে ইজ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। ওকে, তাহলে E0 সমান KE, তাহলে এখানে কে ডেফিনেশন পেয়ে গেলাম, কে সমান তাহলে E0/E। ওকে, কে সমান, এবার আমরা আগে পেয়েছি দেখো যে দুটি, আমরা আগে পেয়েছি যে সিন্স দুটি সমান ও বিপরীত আধানে আহিত। আচ্ছা, এটা আমরা নেক্সট ক্লাসে গাউস থিওরেমে বলবো যে দুটি সমান ও বিপরীত আধানে আহিত পাত দুটির মধ্যবর্তী অঞ্চলে বা মধ্যবর্তী কোনো বিন্দুতে প্রাবল্য কত হবে না, প্রাবল্য হবে ধরো যদি বলি তাহলে σ/ε, বা E0 বললে σ/ε0, ঠিক আছে। সিগমা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব। তো সিন্স E0 ইকুয়াল টু σ/ε0, তাহলে আমরা একটা ডেফিনেশন পেয়ে যাচ্ছি এখানে দেখো, σ/ε0 আর দিস ইজ σ/ε, তাহলে কে ইকুয়াল টু হয়ে যাচ্ছে এখানে ε/ε0, যেটা আমরা আগে পেয়েছি। আর আজকে পেলাম কে সমান E0/E, অর্থাৎ E0 মানে কি না, বাহ্যিক তড়িৎ ক্ষেত্র, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, এবং ইটা কি পরাবিদ্যুতের মধ্যে লব্ধি প্রাবল্য, তার অনুপাতকে বলছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে কে সমান ε/ε0, এটা পেয়েছি। আচ্ছা, এখন কি বললাম, এই ঘটনাটা কি বললাম, তাহলে এখানে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে যে পরাবিদ্যুতের মধ্যে, মানে এটা একটা ডেফিনেশন পাবো যে তড়িৎ মেরুবর্তিতা, ইলেকট্রিক পোলারাইজেশন, তড়িৎ মেরুবর্তিতা, ঠিক আছে না। সংজ্ঞাটা লিখছি আমি, ধরো পরাবিদ্যুতের মধ্যে তড়িৎ দ্বিমেরুর মতো আচরণ করা অণুগুলির সজ্জিত হওয়ার ঘটনাকে কি বলে না, তড়িৎ মেরুবর্তিতা, মানে ইলেকট্রিক পোলারাইজেশন, ঠিক আছে। পরাবিদ্যুতের মধ্যে তড়িৎ দ্বিমেরুর মতো আচরণ করা অণুগুলির সজ্জিত হওয়ার ঘটনাকে তড়িৎ মেরুবর্তিতা বলে। ওকে, তো তড়িৎ মেরুবর্তিতার জন্য কি হয় না, ইলেকট্রিক পোলারাইজেশনের জন্য তড়িৎ মেরুবর্তিতার জন্য পরাবিদ্যুতের মানে অভ্যন্তরে আর কি, মধ্যে প্রাবল্য মানে ইপি, তড়িৎ মেরুবর্তিতার জন্য পরাবিদ্যুতের মধ্যে প্রাবল্য হ্রাস পায়। ওকে, হ্রাস পায়, এটা হচ্ছে ইলেকট্রিক পোলারাইজেশন, তড়িৎ মেরুবর্তিতা। ওকে, তাহলে এখন আমরা যে বলি যে পরাবিদ্যুতের মধ্যে তড়িৎ দ্বিমেরুর মতো, মানে একক আয়তনে যদি ডাইপোল মুভমেন্ট হয় পরাবিদ্যুতের মধ্যে, তাকে বলে ডাইইলেকট্রিক পোলারাইজেশন, মানে পরাবৈদ্যুতিক মেরুবর্তিতা, ঠিক আছে, পরাবৈদ্যুতিক মেরুবর্তিতা। তাহলে তড়িৎ মেরুবর্তিতা, এখানে সংজ্ঞাটা বলছি আমরা, পরাবৈদ্যুতিক মেরুবর্তিতা, ডাইইলেকট্রিক পোলারাইজেশন। কেমন, এটা হচ্ছে সংজ্ঞাটা হচ্ছে এরকম, যেখানে একক আয়তনে যে দ্বিমেরু ভ্রামক হবে আর কি, পরাবৈদ্যুতের মধ্যে আর কি, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে তড়িৎ মেরুবর্তিতার জন্য যে একক আয়তনে যে ডাইপোল মোমেন্ট হবে, কোনো তড়িৎ মেরুবর্তিতার জন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমে, কোনো পরাবৈদ্যুতিক
মাধ্যমে প্রতি একক আয়তনে মানে সৃষ্ট দ্বিমেরু ভ্রামককে কি বললাম? তড়িৎ মেরুবর্তিতার জন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমে প্রতি একক আয়তনে সৃষ্ট দ্বিমেরু ভ্রামককে কি বলে? পরাবৈদ্যুতিক মেরুবর্তিতা, ডাইইলেকট্রিক পোলারাইজেশন। পরাবৈদ্যুতিক মেরুবর্তিতা বা একে বলে পরাবৈদ্যুতিক মেরুকরণ বা মেরুবর্তিতা ঘনত্ব, বা বলে পরাবৈদ্যুতিক মেরুকরণ, ডাইইলেকট্রিক পোলারাইজেশন। ঠিক আছে, ইংরেজি একটাই টার্ম, মেরুকরণ বলে। ওকে, তাহলে আজকে তোমাদের আমি এই ক্লাসে এখানে শেষ করলাম। নেক্সট ক্লাস ফলো করো। তোমরা সবাই ভালো থাকো। থ্যাংক ইউ।